কতই না বিচিত্র ভালোবাসা, তাই না? একটা সময় যার অস্তিত্বে হৃদয় হিমশীতল আতঙ্কে জমে আসত, বর্তমানে তারই অব্যয় হৃদয়কে অনুভূতির দোলাচলে আন্দোলিত করে তোলে। ধ্বংসক হয়েছে রক্ষক, তার অসহনীয় উপস্থিতি পরিবর্তিত হয়েছে আকাঙ্ক্ষিত মুহূর্তে। রহস্যময় দানবটির পরাবাস্তব পর্দার উন্মোচন ঘটেছে। অবমুক্ত হয়েছে তার বহু যত্নে বক্ষপিঞ্জরে লুকিয়ে রাখা হৃদয়ের সুপ্ত অনুভূতি। পিশাচটির অস্তিত্ব জুড়ে অমানিসার ঘন আবরণের বদলে দৃষ্টিতে পরিলক্ষিত হয় রং বেরঙের আবেগের উড়ন্ত দুরন্ত প্রজাপতিরা। শতকোটি টকটকে গোলাপের মাঝে একটিমাত্র কণ্টকাকীর্ণ কালো গোলাপ সে। সেই গোলাপের আধারেই বিলিয়েছে এই হৃদয়, মস্তিষ্ক তথাপি রোজার সমস্ত অস্তিত্ব। নতুনভাবে খুঁজে পেয়েছে এই ধরিত্রীর বুকে পুনরায় নব উদ্যমে বেঁচে থাকার কারণ। সেই কারণটির নাম আসমান। সকাল সকাল নিদ্রাভঙ্গ হওয়ার পর ফ্রেশ হয়ে হলরুমে আসতে একটা অভাবনীয় দৃশ্য নজরে এলো রোজার। কিচেনের ডাইনিং এরিয়ায় টেবিলে বসে আছেন বিলাল রেমান, চারুলতা এবং নিহাত। সাধারণত সকালের নাস্তা কখনোই কারো একসঙ্গে খাওয়া হয় না। আসমান বা রোজা যে কেউ রান্না করলে সবার জন্যই বানায়, যার যখন ইচ্ছা খেয়ে নেয়। মাঝে মাঝে চারুলতা অনলাইনে খাবার অর্ডার করে। সত্যিকার অর্থে পরিবারের প্রত্যেকেই স্বাবলম্বী, নিজের নাস্তাটুকু অন্তত নিজেই তৈরি করে নিতে পারে। তাই তিনবেলা একসঙ্গে খেতে বসার প্রয়োজন কিংবা সুযোগ কোনোটাই হয় না। তাই আজ সকলকে একত্রে দেখে রোজা কিছুটা ভরকালো বইকি। তাকে দেখে বিলাল রেমান ডাকলেন, আরে মামুনি, আসো আসো, বসো। কিচেনে ঢুকে পাশে চাইতেই কাউন্টারে আসমানকে কাজ করতে লক্ষ্য করল রোজা। খাবারের সুঘ্রাণে পেট মোচড় দিয়ে উঠল তার। নিহাত লোভাতুর দৃষ্টিতে রান্নার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, আসমান ভাই, স্পেশাল ব্রেকফাস্ট। উফ, তাড়াতাড়ি করো না, পেটের ভেতর আস্ত গন্ডার দৌড়াদৌড়ি করছে গো। গন্ডারটা গিললে কিভাবে? যেমন করে শাকচুন্নিরা বেটা মানুষের মাথা গেলে, অমন করে। চারুলতা নিহাদের ঝগড়ায় না পারতে ফিক করে হেসে উঠল বাকিরা। রোজা বসতে বসতে টেবিলে হাজির হলো আসমান। খাবারের পদের দিকে চেয়ে ক্ষুধা যেন কয়েক গুণ বৃদ্ধি পেল সকলের। খিচুড়ি এবং মুরগি কষা, সঙ্গে মেয়োনিজে ড্রেসিং করা মিক্সড ভেজিটেবল সালাদ। সবার প্রথমে হামলে পড়তে গিয়ে চারুলতার হাতে একটা চাটি খেল নিহাত। ভ্রুকুটি করল মেয়েটির পানে চেয়ে। আমি লেগ পিস ছাড়া খাবো না। নিহাত বলে শেষ করার আগেই দুটো লেগ পিসের একটা নিজের পাতে এবং অপরটি রোজার প্লেটে ঠেসে চারুলতা বিজয়ীর হাসি হাসল। নাও আরিয়া, এটা খেয়ে দেখো। লেগ পিসের থেকে মজার আর কিছুই হয় না। ড্যাব ড্যাব চোখে শুধু করুণ দৃষ্টিপাত ঘটালো নিহাত। দৃশ্যমানভাবে টেনে ধরল চারুর লম্বা চুলের গোছা। তাতে ভেঙচি কেটে তার তলপেটে ঘুষি বসিয়ে নিজের খাবারে মনোযোগ দিল চারুলতা। তাদের এই নীরব যুদ্ধের মাঝে রোজার পাশের একমাত্র খালি চেয়ারটি টেনে বসল আসমান। নীরবে খুলে নিল মাস্ক। তাকে এর পূর্বে কোনোদিন পরিবারের সঙ্গে খেতে বসতে দেখা যায়নি। বিলাল নিজের হাতে প্লেটে খিচুড়ি এবং মাংস তুলে আসমানকে দিলেন। চুপচাপ চামচ তুলে খাওয়ায় মনোযোগী হলো সে। আশেপাশে দৃষ্টিপাত ঘটালো না খুব একটা। তার চেহারার বিকৃতিতে কারোরই কোনো প্রকার ভাবান্তর ঘটল না, যেন অতি স্বাভাবিক দৃশ্য তা। আজকে বিকালে পিকনিক আছে, আমার ইচ্ছা আমরা সকলে যাব, নিহাত সমেত। লেগ পিসের শোকে পাখনায় কামড় দিতে দিতে নিঃশব্দ থাকল নিহাত। রোজা জিজ্ঞেস করল, কিসের পিকনিক বাবা? মার্বেল ভবনে সবাই মিলে ঠিক করেছে শীতের আগমন উপলক্ষে একটা আর্লি উইন্টার বারবিকিউ পার্টি করবে। আমি দ্বিমত করিনি, কথা দিয়েছি সবাই যাব, মজা হবে। চারুলতা আপন মনে হাসল। অপরদিকে যথারীতি নিরুৎসাহিত আসমান, সে এক মনে খাচ্ছে।
বেশ দ্রুতই খায়। অর্ধেকের বেশি প্লেট খালি হয়ে এসেছে তার। এদিকে এখনও খাওয়াই শুরু করতে পারেনি রোজা। তড়িঘড়ি করে খেতে গিয়েই কি মনে করে এক নজর নিহাতকে দেখল। বেচারা উদাস হয়ে হাড় চিবোচ্ছে। নিজের লেগ পিসটা নিঃশব্দে নিহাদের প্লেটে চালান করতেই ছেলেটার চোখ তারকান্নায় চকচক করে উঠল। আমার বেশি বাছবিচার নেই, একটা কিছু হলেই হলো। তুমি নারী নও, তুমি পরী। তুমি যে পথ দিয়ে হাঁটো সেই পথ ফুলে ফুলে ভরে যাক। তুমি যা স্পর্শ করো তাই সোনা হয়ে যাক। তোমায় দেখলে যে কেউ প্রেমে পড়ে যাক। তোমার রূপে এই জগৎ দিওয়ানা হয়ে যাক। তোমার কণ্ঠের মাধুর্যে কানে সুধাবর্ষণ হোক। তোমার হয়েছে হয়েছে, আর গভীরে যাওয়ার প্রয়োজন নেই, না হলে যেটা দিয়েছি সেটাও কেড়ে নেব। বিব্রত বোধ করল রোজা। উত্তেজিত হয়ে খাবারে হামলে পড়ে চোখ টিপে চারুলতাকে যেন ভর্ৎসনা করল নিহাত। এক চামচ খিচুড়ি মুখে দিতেই রোজার খালি প্লেটে চিকেনের পিস তুলে দিল আসমান, অনেকটা আনমনি। ব্যাপারটা খুব বেশি বড় কিছু নয়, কিন্তু তবুও দারুণ ভালো লাগলো রোজার। হৃদয় জুড়ে মৃদু এক ঝংকার খেলে গেল। নিজের অজান্তেই মৃদু কণ্ঠে বলল, খিচুড়িটা খুব সুস্বাদু হয়েছে। আসমান শুনল, কিন্তু কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। নিজের প্লেটে মনোযোগ দিল সে। এক চামচ সালাদ মুখে পুরে বিড়বিড় করল, তোমরা যেও, আমি বাসায় থাকব। সে কিসের কথা বলছে বুঝতে কারোরই বাকি রইল না। বিলাল ভ্রু কুঁচকালেন। আমরা সবাই যাব। ইচ্ছে করছে না। সবাই যাব বেবি। আদুরে কণ্ঠে উচ্চারণ করলেও বিলালের অভিব্যক্তিতে স্পষ্টত কঠোরতা টের পাওয়া গেল। আসমান এক মুহূর্ত চেয়ে থাকল। তারপর দ্রুত শেষ চামচ মুখে দিয়ে একটা ন্যাপকিন তুলে চলে গেল। কিচেন থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোলো নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে। টেবিল জুড়ে হঠাৎ করেই এক জমাট বাঁধা কুয়াশা ভর করল যেন। সকলেই উৎফুল্ল থেকে অতর্কিতে মুষড়ে পড়েছে আসমানের প্রস্থানে। একটা দীর্ঘশ্বাস নির্গত করলেন বিলাল। প্লেটের খাবার নাড়তে নাড়তে রোজার দিকে চাইলেন। মামুনি। জি বাবা। কিছুটা অপ্রস্তুত হয়ে তাকে মোকাবেলা করল রোজা। আমি জানি তোমার দাদু চলে যাওয়ার পর তুমি নিজেও মানসিক অস্থিরতা এবং অবসাদে ভুগছ। তবুও একটা অনুরোধ করব। অবশ্যই বাবা, অনুরোধ নয় আদেশ করুন। প্লিজ টেক কেয়ার অফ মাই সান। বিলালের দৃষ্টিতে অব্যক্ত এক অনুভূতির প্রকাশ ঘটল, পিতৃহৃদয়ের হাহাকার। রোজা নিজের উপর এক দায়িত্বের ভার অনুভব করল যেন সহসায়। মাথা দুলিয়ে জানালো, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ। বিকালবেলা আয়নায় নিজেকে অন্তিমবারের মতো পর্যবেক্ষণ করে সন্তুষ্টই হলো রোজা। প্যাস্টেল পিঙ্ক শাড়ির ভাঁজে আচ্ছাদিত তার অব্যয় এবং খোলা কেশরাশি বেশ মানিয়েছে তাকে। খুব বেশি সাজ এড়িয়ে শুধুমাত্র হালকা লিপস্টিক এবং গ্লসে অধর রাঙিয়ে কপলে ছুঁয়েছে মৃদু ব্লাশ, এইটুকুই। বহু বছর বাদে বোধহয় এতটা যত্ন নিয়ে নিজেকে সাজিয়েছে সে। কেন? বিশেষ কেউ অবলোকন করবে বলে? হয়তো। প্রেমানুভূতি তার গোটা সংগ্রামী জীবনে এই প্রথম হৃদয়ে কড়া নেড়েছে। তাই প্রগাঢ় অনুভূতিতে অভ্যস্ত হতে সময় প্রয়োজন হবে। হ্যান্ডব্যাগের ভেতর সেদিন ক্রয়কৃত ব্রেসলেটটি নিতে নিতে উত্তেজিত হয়ে উঠল অন্তর। ঠিক কেমন হবে ব্যাপারটা? এটা আসমানকে দিয়ে কি বলবে সে? কিসের উপহার? তার অনুভূতি সম্পর্কে জানাবে কি? কিন্তু যদি কোনো কিছু হিতে বিপরীত ঘটে? চিন্তার দোলাচালে অতিষ্ঠ হয়ে একটা সময় নিজেকে নিয়ন্ত্রণ করে শেষমেশ বেরিয়ে এলো বাইরে। যা হবে দেখা যাবে। হলরুমে পৌঁছাতেই অপেক্ষারত নিহাতকে নজরে পড়ল। সোফায় শরীর এলিয়ে পা নাড়াতে নাড়াতে শীষ বাজিয়ে যাচ্ছিল। রোজা আসতেই ফিরে চেয়ে ভ্রু তুলে আপাদমস্তক পর্যবেক্ষণ করল তার অব্যয়। লম্বা একটা শীষধ্বনি তুলল।
অতঃপর বাঁকা হেসে নির্লজ্জভাবেই বলল, সেক্সি লেডি। তৎক্ষণাৎ চোয়ালে রোজার মুষ্টিবদ্ধ হাতের ঘুষি খেয়ে খিলখিল করে হাসতে থাকল। চোয়াল ডোলে বিড়বিড় করল, যাক বাবা, মেয়ে মানুষ আসলেই একটা মুডের বস্তা। কখন কি চায় বোঝা দেয়। মিথ্যা প্রশংসা করলেও দোষ, আবার সত্যি বললেও দোষ। তার মানে তুমি মাত্রই মিথ্যা বললে। তোর শাড়ি পরা চাঁদের বুড়ি বলে গালি খেতাম নাকি? নিহাত, বলো ফুলটুসি, তুমি একটা ভণ্ড। ধন্যবাদ, আমি জানি আমি হ্যান্ডসাম। কানের ডাক্তার দেখাও, ভণ্ড বলেছি। মেয়ে মানুষ মুখে যা বলে তার উল্টোটাই বোঝায়। আই আন্ডারস্ট্যান্ড। আমার হ্যান্ডসামনেসে জ্বলে পুড়ে খাক হাজারো রমণী। তুমি তো এক অবোধ বেচারি। কলার ঝাঁকালো নিহাত। সরু দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে রোজা কিছুক্ষণ। সত্যিকার অর্থে যদিও নিজের প্রশংসা করাটা অস্বাভাবিক, তবে নিহাত আদতেই সুদর্শন। বর্তমানে ডেনিম জ্যাকেট এবং জিন্সে তাকে বেশ লাগছে। চন্দন বর্ণের চেহারায় দারুণ দীপ্তি প্রকাশ পাচ্ছে। তীক্ষ্ণ চিবুকের উপরের কানে ছোট্ট একটা সিলভার পাথরের দুল নজর কাড়ছে। তবুও ব্যাপারটির প্রকাশ না ঘটিয়ে চোখে মুখে ঘৃণার অভিব্যক্তি ফুটিয়ে হনহন করে বাইরের দিকে এগোলো রোজা। যত সব ডাস্টবিনের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার মানে হয় না? ইউ মিন সেক্সি ডাস্টবিন ফুলটুসি? খবরদার, আমাকে ফুলটুসি ডাকবে না। তো কি ডাকবো, ভাবি? থমকে পড়ল রোজা। অজান্তেই চট করে ঘুরে তাকালো পিছনে। ঠোঁটে তির্যক হাসি ঝুলিয়ে তার দিকে চেয়ে আছে নিহাত। কিন্তু রোজার কপল জুড়ে সৃষ্টি হওয়া লালিমার আভা তাকে দ্বিধান্বিত করে তুলল। ভ্রু উঁচু করে শুধালো, ভাবি ডাকটা পছন্দ হয়েছে মনে হচ্ছে। শাট আপ। জোরপূর্বক নিজের অনুভূতি লুকিয়ে এক প্রকার হন্তদন্ত হয়েই এগোলো সে। পিছনে নিহাত একঝাঁক কৌতুক এবং কৌতূহল নিয়ে তাকে অনুসরণ করল। যতই কৌতুক করুক না কেন, রোজার অভিব্যক্তির হঠাৎ পরিবর্তন তার দৃষ্টি এড়ায়নি। মার্বেল ভবনের পিছনের বাগানে আয়োজন করা হয়েছে বারবিকিউ পার্টির। ইতিমধ্যেই ভবনের বেশ কয়েকজন বাসিন্দা উপস্থিত হয়ে গিয়েছে। যারা দায়িত্বে রয়েছে তাদের কয়লা এবং প্রয়োজনীয় তৈজসপত্র সাজানোর কার্যক্রম চলছে। স্ন্যাক্স এবং ফলমূলে সজ্জিত টেবিলে একটা স্পিকার বাজছে মৃদু শব্দে। গোধূলির হিমেল হাওয়ার সঙ্গে ভালোই সঙ্গত হয়েছে সমস্ত আয়োজনের। রোজা পৌঁছাতেই কয়েকজন পরিচিত মুখের সঙ্গে সাক্ষাৎ হলো। কুশল বাক্য বিনিময় করতে করতে তার উদ্গ্রীব নয়ন আশেপাশে খুঁজতে থাকলো হৃদয় শাসককে। অবশেষে পেল। আয়োজন থেকে কিছুটা দূরে একটা জলপাই বৃক্ষের নিচে বেঞ্চের উপর বসা আসমান। একলা নয়, সঙ্গী ছোট্ট রুহি, তার কোলে দাপিয়ে বেড়াচ্ছে। অদ্ভুত হলেও সত্য, দৃশ্যটির পানে রোজার দৃষ্টি আঠার ন্যায় আবদ্ধ হয়ে পড়ল। আসমানের শুভ্রতা আজ হার মানিয়েছে সব কিছুকেই। অতিরিক্ত কোনো আড়ম্বর নেই, শুধুমাত্র একটা ঢোলা সাদা শার্ট এবং কালো ফর্মাল প্যান্ট। মাস্কে আবৃত চেহারা, ললাটে লুটিয়ে পড়া কালো কেশগুচ্ছ। অনুভূত হচ্ছে এক দৈবিক অব্যয়ের মতন। পবিত্র, শুভ্র, স্নিগ্ধ এবং কোমল এক অস্তিত্ব। প্রেমে পড়লে কি সব মানুষ এমনই অনুভব করে? মনে মনে ভাবল রোজা। তার দৃষ্টিতে আসমানের অব্যয়ের চারপাশ ঘিরে যেন ঘুরপাক খেয়ে চলেছে সহস্র প্রজাপতির দল। অনুভূতির হাওয়া পাখনা মেলে প্রবাহ খেলিয়ে দিচ্ছে নিটোল অস্তিত্ব জুড়ে। এক ভাষা ভাষা দীপ্তিস্নাত বর্ণে প্রতিফলিত হচ্ছে দৃশ্যপট। কি অদ্ভুত সুন্দর! স্বামীতেই বিভোর হয়ে গেলে নাকি আরিয়া? কর্ণপাত হলো না রোজার। তার প্রজ্বলিত মুগ্ধ দৃষ্টি সম্মোহিত আসমানের পানে। কোলে ছোট্ট রুহিকে আগলে রেখেছে সে পরম যত্নে। ওই শীতল নয়নে কোমল অনুভূতির উদ্ভব ঘটেছে শিশুটির উদ্দেশ্যে। বিষাদ এবং মোহের এক মিশ্র অনুভূতি ছেয়ে গেল রোজার অন্তর জুড়ে।
আরিয়া। এক ঝটকায় বাস্তবতায় ফিরে চোখ পিটপিট করে তাকালো রোজা চারিপাশে, যেন নিজেকে হঠাৎ করেই পৃথিবীর বুকে আবিষ্কার করেছে। আশেপাশের ব্যক্তিগণ তাতে হাসল। এক রমণী মুখে হাত চেপে মৃদু হেসে জানালো, হারিয়ে গিয়েছিলে বুঝি মিস্টার নীলের মাঝে? লজ্জাবোধ করল রোজা, দৃষ্টি নত করে নিল। চিন্তা করো না, তুমি তাকে দেখবে সারা জীবন। এছাড়া আর কেউ কোনোদিন চোখ তুলেও তাকাতে সাহস করবে না মিস্টার নীলের দিকে। কথাটির মাঝে লুকায়িত আধার রোজার অনুভব করতে বেগ পোহাতে হলো না। নয়ন তুলে চাইল সে। মুখোমুখি হলো রমণী নির্ভীক হয়ে। আমার স্বামীকে আমি অবলোকন করছি। অন্য কেউ দেখলো কি না দেখলো, সাহস করলো কি না করলো ভেবে সময় নষ্ট করার প্রয়োজন বোধ করছি না মিসেস কামাল। ও, আই ডিড নট ওয়ান্ট টু বি রুড, বাট পৃথিবীর অধিকাংশ সৃষ্টিরই বিপরীত রয়েছে, ভালো খারাপ, একলা দোকলা, যোগ বিয়োগ ইত্যাদি। সৌন্দর্য মানব হৃদয়ের আকর্ষণের পরিপূরক, তেমনি এর বিপরীত কদর্যতা আতঙ্ক জাগানিয়া। সকলের আপন আপন বৈশিষ্ট্য রয়েছে, ভালোবাসায় তা ছেদ ঘটাতে পারে না। রোজার দিকে চেয়ে থাকলো সকলে নিঃশব্দে। এই যে উপরে উপরে ভদ্রতার পোশাক গায়ে জড়িয়ে ভালো মানুষ সেজে কথা বলা, সহানুভূতি পোষণ করা এবং অন্তরে একরাশ ঘৃণা রেখে বিরক্ত হওয়া, বিভ্রান্ত হওয়া, অপরকে বিচার করা, এসব বন্ধ করে যেদিন সৎভাবে নিজেকে প্রকাশ করতে শিখবেন, সেদিনই প্রকৃত মানুষ হতে পারবেন। সরি মিসেস রেমান। রমণী দৃষ্টি সরিয়ে নিল। লজ্জাবোধ স্পষ্ট তার মাঝে। আপনি রাগ করবেন না আরিয়া। মিস্টার নীল অবশ্যই সুন্দর, নিজের অনন্য বৈশিষ্ট্যে তিনি সুন্দর, কিন্তু যদি কিন্তু বলে কিছু নেই এখানে। আমার স্বামী সুন্দর কি সুন্দর না সেই নিয়ে আলোচনায় ইচ্ছুক নই আমি। আপনাদের তাকে বীভৎস লাগতেই পারে, অন্তর্মাত্রই সৌন্দর্যের দাস। এতে দোষের কিছু নেই, শুধু দোষটা তখনই হয় যখন কথার ভাঁজে আকার ইঙ্গিতে আপনারা কারো অনুভূতিতে আঘাত দিয়ে বুঝিয়ে দিতে চান জোরপূর্বক যে সে জীবনে ভুল করেছে, সৌন্দর্য লাভ করতে পারেনি। নৈঃশব্দ। কেউই রোজার মোকাবেলা করার মতন যুক্তি কিংবা শক্তি খুঁজে পাচ্ছে না। এক মুহূর্ত তাকিয়ে থাকলো রোজা, অন্তিমবারের মতন জানালো, আর রইল বাকি আমার কাছে নীলের রূপের গ্রহণযোগ্যতা। ও আমার চাঁদ। চোখ তুলে তাকালো সবাই। জীবনে চাঁদকে নিয়ে আমার বিন্দুমাত্র আফসোস নেই। আপনারাও অহেতুক আফসোস করে নিজেদের আবেগ খরচ করবেন না। এইটুকুই। উল্টো ঘুরল রোজা। শাড়ির আঁচল টেনে চলে গেল টেবিলের কাছে, যেখানে বিলাল রেমান দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ পরেই রোজাকে চিকেন ম্যারিনেটের কাজে লাগিয়ে দিল চারুলতা। হ্যান্ডগ্লাভস পরে সুন্দর মতো সব কিছু মাখিয়ে নিতে নিতে হালকা কণ্ঠে অন্যদের সঙ্গে গল্পে লিপ্ত হলো সে। তার এবং চারুলতার বয়সী কয়েকজন মেয়ে আছে এখানে। ভালোই জমেছে আড্ডার আসর। ঘনিয়ে আসা সন্ধ্যাবায়ুতে ক্ষণে ক্ষণে রোজার চুল এলোমেলো হয়ে যাচ্ছে। হাত কাজে আবদ্ধ থাকায় বাহু ব্যবহার করে তা সামলিয়েছে সে, কিন্তু ক্রমান্বয়ে অসহ্য হয়ে উঠল। কাজের সময় ঢং না দেখিয়ে আসলে চুলগুলো বেঁধে নেওয়া দরকার ছিল। নিজের উপরই ক্রোধান্বিত হয়ে রোজা মশলা মাখা গ্লাভসেই কপাল ডলতে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তেই নিজের পিছনে শূন্যতার শীতলতা হঠাৎ করেই উষ্ণতায় পরিবর্তিত হতে অনুভব করল। আসমান ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছে। চট করে ঘুরতে গেলেও পারল না রোজা। এর পূর্বেই আসমানের একটা হাত জড়িয়ে গেল তার চুলে। লম্বাটে আঙুল বুলিয়ে চলল একেবারে গোড়া পর্যন্ত চিরুনির ন্যায়। সম্পূর্ণ স্থির হয়ে পড়ল রোজা। শিরশিরে আবেশে পরিপূর্ণ হলো তার সর্বাঙ্গ। আসমান নিঃশব্দে তার চুলগুলো গুছিয়ে নিল। অতপর খোপা পাকিয়ে শিক কাবাবের জন্য আনা কাঠের বান্ডিল থেকে একটা টেনে নিয়ে গুছল চুলে। শক্তভাবে আটকে দিল খোপা।
যেন না খুলে যায় সহজেই। আচমকাই পিছনে ফিরল রোজা, দৃষ্টিতে তার এক ঝাঁক তারকা। ধন্যবাদ। হুম। উল্টো ঘুরল আসমান, প্রস্থান করল। পুনরায় কাজে ফিরল রোজা, অনুভব করল তার হৃদয়ে দুর্বার সুনামির প্লাবন উঠেছে। ওহো, আমাদের দুলাভাই দেখছি হেব্বি রোমান্টিক, খোপাও বেঁধে দেয় বউয়ের। এমন জামাই না পেলে আমি সারা জীবন কুমারী থাকব। মেয়েরা হাসাহাসিতে মাতল। অপরদিকে লজ্জার পাশাপাশি ভালো লাগার তীব্র আবেশ ঘিরে ধরল রোজাকে। আসমান কাজটা কেন করেছে জানা নেই। সত্যি বলতে তার নিকটে এমন কিছু আশা করাও দুরূহ। তবে কার্যক্রমটি রোজার অবাধ্য অন্তরে আশার সঞ্চার ঘটিয়েছে ক্ষীণ। রাত্রি নেমেছে চারিদিকে। বারবিকিউ পার্টির সমাপ্তি ঘটেছে বেশ ভালোভাবেই। এই মুহূর্তে গানের আসর জমিয়েছে ছেলেমেয়েরা। গুরুজনেরা আলাদাভাবে বসে নিজেদের ব্যবসা কিংবা রাজনীতি নিয়ে গুরুগম্ভীর আলাপে মেতেছেন। চারু, নিহাত উভয়ই গানের দলের সঙ্গী। বেশ উপভোগী করছে তারা সময়টাকে। সবাই রয়েছে, একমাত্র আসমান ব্যতীত। সে যেন এখানে থেকেও নেই, এমনই এক ধোঁয়াশায় আচ্ছন্ন তার অব্যয়। রোজা নিজেকে দূরে সরিয়ে খোঁজ লাগালো তাকে খুঁজতে। খুঁজে পেল সেই পুরনো জায়গাতেই, জলপাই গাছের নিচের বেঞ্চে। তবে এবার সাথে রুহি নেই, একলাই বসমান। নীরবে এগিয়ে বেঞ্চে তার পাশের স্থানটি দখল করল রোজা। আসমান একবার ফিরে চাইল, কিন্তু কিছুই বলল না। পুনরায় দৃষ্টিপাত ঘটালো সুদূর দিগন্তের দিকে, যেখানে উদীয়মান এক ফালি চাঁদ। তার দৃষ্টি অনুসরণ করল রোজা। চাঁদ কি সুন্দর, তাই না? ঠিক তোমার মতন। দৃশ্যমানভাবে চমকালো আসমান, তবে ফিরে তাকালো না। শীতের কারণে নিজের অজান্তেই তার আরেকটু নিকটে ঘেঁষে বসল রোজা, উষ্ণতার আশায়। ইচ্ছে হলো ছুঁয়ে দিতে ওই অব্যয়কে, তবুও দিল না। একটা কথা জিজ্ঞেস করব? তুমি তো আমাকে আর কোনো কাজে যুক্ত করলে না। তোমার পরবর্তী কোনো পরিকল্পনা নেই? এবার রোজার দিকে তাকাতে এক প্রকার বাধ্য হলো আসমান। নির্বিকার দৃষ্টিতে প্রশ্ন করল, তুমি নিজেকে ব্যবহার করতে বড্ড উদ্গ্রীব মনে হচ্ছে। আমি সেটা বলিনি, শুধুমাত্র জানতে চাইছিলাম আর কি। নিশ্চয় তোমার উদ্দেশ্য এখনো পর্যন্ত সফল হয়নি। তবে কি বিরতি দিয়েছ? সব জেনেও না জানার ভান কেন করছো? কি জানি আমি, ওই যে বললাম সব। একটা ঢোক গলাধকরণ করল রোজা। আসমানের কণ্ঠ ক্রমেই কঠোর হতে কঠোরতর হয়ে উঠছে। কিভাবে তার সঙ্গে বাক্য বিনিময় করবে তা বোধগম্য হচ্ছে না। এই পুরুষটির প্রতি নিহিত অনুভূতি নিশ্চিত হওয়ার পর আরও অধিক বিহ্বল লাগছে নিজেকে। একটা চাপা আতঙ্ক কাজ করছে হৃদয় জুড়ে। তোমাকে স্পষ্টভাবে বলা হয়েছে রোজা, তারপরও? ও, মনে পড়েছে। চিন্তাযুক্ত বাক্যগুলো এড়াতে রোজা দ্রুত নিজের ব্যাগ থেকে ব্রেসলেটের প্যাকেটটা বের করল। হৃদযন্ত্র তার ছুটছে দ্রুত অশ্বের গতিতে। শীতল হাওয়ায়ও কপালে জমাকৃত হয়েছে বিন্দু বিন্দু ঘাম। খানিক কম্পিত হাতেই আসমানের দিকে বাড়িয়ে দিল সে উপহার। ওই সেদিন মলে দেখেছিলাম, ভালো লেগেছিল, তাই ভাবলাম তোমার হাতে সুন্দর লাগবে। প্যাকেটটা নিল আসমান, সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নিয়ে অধীর হয়ে অপেক্ষামান রইল রোজা। প্যাকেট খুলে ভেতরের ব্রেসলেটটা হাতে নিয়ে একদৃষ্টে চেয়ে রইল আসমানের নিগুড় দৃষ্টি। ক্রমেই কুঞ্চিত হয়ে উঠল তার ভ্রুজোড়া। কি ভাবছে তা বোঝা সম্ভব হলো না। দ্বিতীয় ঢোক গিলে রোজা বিড়বিড় করে শুধালো, তোমার পছন্দ হয়নি? উত্তরে ব্রেসলেটটি পুনরায় প্যাকেটে ভরে বেঞ্চে উভয়ের মাঝে রাখল আসমান। অনুভূতিহীন কণ্ঠে জানালো, আমি ব্রেসলেট পছন্দ করি না।
রোজার মনে হলো কেউ যেন তার হৃদয়টাকে এক লহমায় নিংড়ে সকল অনুভূতি শুষে নিয়েছে। মাথা ঝুলে পড়ল তার। হতাশা দৃশ্যমান হলো সম্পূর্ণ চোখে মুখে। ও, এইটুকুই উচ্চারণ করা সম্ভব হলো। কেন যেন আসমানের পাশে বসে থাকাও বর্তমানে অসহনীয় ঠেকছে। ইচ্ছে হলো ব্রেসলেটের প্যাকেট ছিনিয়ে এক ছুট দিয়ে পলায়ন করে, কিন্তু সেটি সম্ভব হলো না। হিমপবনের প্রবাহ এড়িয়ে উঠে পড়ল সে বেঞ্চ থেকে। পায়ে পায়ে এগিয়ে গেল, উদ্দেশ্য অধিক বিরক্তির জন্ম না দেওয়া। রোজা। ওই বজ্রসম কণ্ঠে নিজের নামটি শ্রবণ হতেই স্বয়ংক্রিয়ভাবে থমকে পড়ল পদক্ষেপ। না চাইতেও ফিরে তাকাতে বাধ্য করল বেহায়া অন্তর। দৃষ্টি মিলালো এক সুগভীর গহ্বরের আধার মাঝে। বরাবর তার নয়নে তাকিয়ে রয়েছে আসমান। দীর্ঘ এক মুহূর্তের দৃষ্টি বিনিময়, অতঃপর ধ্বনিত হলো, ডু ইউ লাইক মি? বজ্রাহত হলো রোজা। শাড়ির আঁচলে আঙুল চেপে তাকিয়ে থাকল। সর্বোচ্চ প্রচেষ্টা চালালো আসমানের অভিজ্ঞ নজর এড়ালো না তার তরে বিছানো সহস্র অনুভূতিমালা। মাথা নিচু হলো আসমানের। উভয় হাত চেপে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। দৃশ্যটি অবলোকনে সাহস হারিয়ে উল্টো ঘুরে খানিক ছুটেই নিজেকে আড়াল করল রোজা। ধিক্কার জানালো নিজের অস্তিত্বকে। নিজের সর্বপ্রথম প্রেমানুভূতিকে রোজা ঘৃণা করতে আরম্ভ করল ঠিক পরদিনই, যখন পেন্ট হাউসের কিচেনে সে আবারও মুখোমুখি হলো অনুভূতিহীন মেশিন আসমানের। সকাল সকাল মাথা ব্যথার উপশমে এক কাপ চায়ের দ্বারস্থ হয়েছিল। চুমুক দিতেই আসমানের কণ্ঠে চমকে উঠতে বাধ্য হলো, নিহাত আগামীকাল চলে যাচ্ছে। লাফিয়ে কাউন্টার থেকে নেমে পিছনে তাকাতেই দ্বিতীয় দফায় তাকে শুনতে হলো, তুমিও ওর সাথে যাবে। জমে গেল রোজা সম্পূর্ণ। অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকলো সামনে। ভ্রুক্ষেপ নেই আসমানের। এগিয়ে গিয়ে ফ্রিজ থেকে একটা জুসের বোতল বের করল। বহু কষ্টে কম্পিত কণ্ঠে রোজা শুধালো, মানে? তার মুখোমুখি হলো হিমশীতল হিমালয়। নির্বিকার কণ্ঠে ঘোষণা করল, আমাদের চুক্তি এখানেই সমাপ্ত রোজা। তীরের ফলায় ক্ষতবিক্ষত হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে পুনর্বার ধ্বনিত হলো, আমার জীবনে তোমার আর কোনো প্রয়োজন নেই।